নির্বাচিত সরকারের প্রথম বাজেটকে নিয়ে তো বাড়তি আগ্রহ আছে। তাছাড়া তাদের নিজস্ব তারাই আমি বলবো যে সরকার নিজেই বেশ খানিকটা প্রত্যাশা বাড়িয়েছে জনগণের এবং অন্যান্য স্টেক হোল্ডারদের যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি, 1 কোটি কর্মসংস্থান সংস্কার হবে। এই সমস্ত বিষয় কিন্তু সরকারের তরফ থেকে এই কথাগুলো এসেছে, ফলে স্বাভাবিকভাবেই সেগুলোর কোষ্ঠীপাথরই তো আপনাকে যাচাই করা হবে। এখন যেগুলো আপনি বললেন প্রবৃদ্ধি বান্ধব বিনিয়োগ সরকারের পক্ষ থেকে সরকার, হ্যাঁ, যেগুলো আপনি উল্লেখ করলেন মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান হবে এবং জনকল্যাণমুখী সংস্কারমুখী, এবং এটাকে একটা ওয়েলফেয়ার বাজেট বলা হচ্ছে। অর্থনীতিবিদরাও এটাকে যতটুকু দেখলাম ক্রিটিক্যাল অ্যাপ্রেজ যেটাকে বলে সেটা করছে, পুরোপুরি বাতিল না করে বলছে যে চ্যালেঞ্জ আছে। তো সেই চ্যালেঞ্জগুলো কি? আপনি প্রথমত 5টা সর্বোচ্চ এবার হয়েছে। 1 নম্বর হলো সর্বোচ্চ ইতিহাস, মানে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ বাজেট, বড় বাজেট, সর্বোচ্চ বড় বাজেট। দ্বিতীয়ত হচ্ছে এটা আপনি যখন করেছেন তখন সর্বোচ্চ ঘাটতিও এই বাজেট আছে 2.5 লক্ষ কোটি টাকার। এর বাইরে আপনি যে রেভিনিউ কালেকশনের যে টার্গেট করেছেন সেটা হলো 6,95,000 কোটি টাকা, এটাও সর্বোচ্চ এবং ঘাটতিটাও অনেক বেশি। ফলে এই যে জিনিসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, ধরেন কথাটা খুব সিম্পল, মানে আমরা যারা সাধারণ মানুষ যারা বাজেট বুঝি না তারা কি দেখবে বা তারা কি দেখতে চাইবে? তারা দেখতে চাইবে যে তাদের দৈনন্দিন জীবনে বাজেটটা কিভাবে এটা সুফলটা তাদের মধ্যে আসছে, এইভাবেই মানুষ এটাকে বিচার করবে। কত বড় বাজেট, ধরেন 9 লক্ষ কোটি না, আপনি যদি 20 লক্ষ কোটি টাকা বাজেটও করেন, মানুষ দেখবে যে এটাতে তার সুফলটা কি, নাকি এটা তাকে দিতে হবে। তাহলে প্রধান প্রশ্নটা হচ্ছে যে বাজেটটা কার জন্য এবং এটা মাসুল কে চুকাবে? কাউকে না কাউকে এটার জন্য পে করতে হবে। তাহলে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা তো সাধারণ মানুষ হিসেবে বা পলিটিশিয়ান হিসেবে, আগ্রহী নাগরিক হিসেবে। এই যে প্রথম কথা হলো 2.5 লক্ষ কোটি টাকা আপনার শুরুই করেছেন আপনি। একটা সাধারণ পরিবার আয় বুঝে ব্যয় করে, সরকার কিন্তু একটু ভিন্ন লজিকে চলে। যে কোনো সরকার আগে ব্যয় নির্ধারণ করে, তারপর আয় করে, তারপর দেখে যে কতটুকু ঘাটতি আছে। তাহলে আপনি শুরু করেছেন 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি দিয়ে। এখনও কিন্তু এই 2025-26 অর্থ বছর চলছে, 30 জুন পর্যন্ত চলবে। এইটার এই কারেন্ট বছরে আমার এনবিআর এর ঘাটতি কত, মানে রাজস্ব ঘাটতি কত? 1 লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত, এবং 30 জুন পর্যন্ত এটা বাড়বে, কমবে না। আচ্ছা, তাহলে আপনি 6,95,000 কোটি টাকা যে বাজেটটা রাজস্ব যে তাকে টার্গেট দিলেন, এনবিআর এর মতো ধরেন কোনো আলাদিনের চেরাগ পায় নাই যে হঠাৎ করে ঘষা দিয়ে সে এতদিনকার তার যে পারফরমেন্স, তার যে ক্যাপাসিটি, হ্যাঁ, এবং ইনস্টিটিউশনাল যে ঘাটতিগুলো তার আছে সেটা রাতারাতি দূর হয়ে যাবে, হ্যাঁ, এবং তারপরে সে এই 6,95,000 কোটি টাকা আপনাকে তুলে দেবে। ব্যাপারটা তো তা ঘটবে না। যদি সে 6,95,000 কোটি টাকা বা 7 লক্ষ কোটি টাকা তাকে তুলতে হয়, তাহলে তার রাজস্ব প্রবৃদ্ধির হার দেখাতে হবে 42%। বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ 27%-এর বেশি কখনো হয় নাই। ঠিক আছে, এখন তার মানেই হচ্ছে ইতিমধ্যে কিন্তু সরকার বলেছে তার অভ্যন্তরীণ ব্যাংক ঋণই হবে 1,12,000 কোটি টাকা। এটা এখনই বলে আপনি শুরু করেছেন। তাহলে মাঝপথে কিংবা 2/3 সময় যখন, বা যেটাকে বলা হয় দ্বিতীয় প্রান্তিক যখন শেষ হবে অর্থ বছরের, তখন যখন আপনি দেখবেন যে কোনোভাবেই এই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, তখন আপনি কিভাবে এটা পূরণ করবেন? আপনি আরো ঋণের দিকে যাবেন। তো ঋণের জন্য সরকারের দুটো রাস্তা আছে, একটা বাইরের, একটা বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে হবে, আর একটা বাইরে থেকে। আপনি বাইরে থেকে ঋণ নেবেন এবং সেখানে আইএমএফ এর সাথে দেন দরবার চলছে। আইএমএফ এর অনেকগুলো ইস্যুজ আছে। আগের কিস্তিটা আপনি জানেন যে আগের কিস্তিটা কিন্তু না, ওটা বাতিল হয়ে গেছে। ওটা তারা, যেটা শেখ হাসিনা আমল থেকে শুরু হয়েছিল, অন্তর্বর্তী সরকারের আমলে বাড়ানো হয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে বা বাতিল হয়ে গেছে। কারণ আপনি এনবিআর সংস্কার করেন নাই, ব্যাংকিং খাত সংস্কার করেন নাই, এছাড়াও ওই যে ভর্তুকি কমানো সহ তাদের আরও কিছু লিবারালাইজেশনের শর্ত আছে, সেগুলো আপনি পূরণ করতে পারেন নাই বলে আপনি ওটা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এবং আবারও আপনি $5 বিলিয়ন নতুন একটা ঋণ কর্মসূচিতে ঢুকবেন সামনে। তাহলে আপনি যখন অভ্যন্তরীণ ব্যাংক ঋণ নেবেন, বিনিয়োগ প্রবাহ কমবে। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা, তাই না? তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আপনি একদিকে প্রবৃদ্ধির কথা বলছেন, বাড়াবেন 7.5%, আবার এদিকে আপনি ব্যাংক থেকে যখন টাকা তুলে নেবেন কর্মসংস্থান, আপনি আরেকটা টার্গেট হলো আপনার কর্মসংস্থান বাড়ানো। 1 কোটি কর্মসংস্থান শুধু সরকারি খাতে হবে না, বেসরকারি খাতেও হবে। এখন ব্যাংকগুলোর এই মুহূর্তে যে অবস্থা, তারা কিন্তু সরকারকে ঋণ দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে এই কারণে যে এটা হচ্ছে খুব বেশি পরিশ্রম করতে হবে না। ফলে তারা যেগুলো একটু অনিশ্চিত জায়গা, যেগুলো একটু ঝুঁকিপূর্ণ জায়গা, বেসরকারি খাতগুলো যেগুলো একটু আপনাকে করে খেতে হবে বা করে নিতে হবে, সেইখানে কিন্তু আপনি ঋণ কম দিতে থাকবেন। ফলে ওই সেক্টরটা স্কুইজ করতে থাকবে। তো সেক্টর স্কুইজ করলে আমরা সবাই বুঝি বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে বেসরকারি খাতে। শুধু সেটা না, উৎপাদন কমবে এবং যোগান কমবে। আর যোগান যদি কমে,
তাহলে তো এটার বাজারেও একটা impact আপনি আছে। আপনি রাইটলি বলেছেন অনেকগুলো বিষয়। তার মানে এনসিপি যেটি বলছে যে ফাফা বুলে এবং প্রতারণামূলক বাজেট, আপনারা মনে করছেন এটি কাইন্ড অফ প্রতারণা হয়েছে? প্রতারণা মানে ফাঁকা বলি তো বটেই, যে প্রতারণাও হয়েছে। মানে আপনি প্রতারণা মানে কি, আপনি এই মুহূর্তের ক্রেডিটটা তো নিচ্ছেন। যেমন শিক্ষা খাতে আপনি বলেছেন প্রি বাজেট আলোচনা এই জায়গায় আমি আবার আসবো। যে 5% আপনি বরাদ্দ দেবেন, এখন কত পার্সেন্ট দিলেন? 2%। তাহলে যখন আপনি ক্ল্যাপটা পাওয়ার, হাততালি পাওয়ার, তখন কিন্তু আপনি নিয়েছেন, কিন্তু এখন কিন্তু আপনি সেটা করতে পারেন নাই। তো এই ধরনের অনেকগুলো বড় বড় প্রতিশ্রুতি তো আছে, কিন্তু সেটা পূরণ করতে গেলে আমাদের ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড় হবে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সবই বাড়বে, দ্রব্যমূল্যের আপনি দেখবেন সেটাও ঊর্ধ্বগতি হয়েছে, এবং এই মুহূর্তে বিদ্যুৎ, জ্বালানির এই সমস্ত দামের যে অবস্থা, এগুলো অবশ্য সবকিছু মিলে যে সরকার এটার